একাত্তর সংযোগে স্বাগত। আপনাদের সাথে আছে আমি শবনম আজিম। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের আর মাত্র 2 সপ্তাহ বাকি। মেয়র এবং কাউন্সিলর পদের নির্বাচনের জন্য প্রতীকও বরাদ্দ হয়ে গেছে আজ, এবং আনুষ্ঠানিকভাবে আসলে প্রচারণার কাজেও নেমে গেছেন প্রত্যেকটি দল। ফলে শুরু হয়ে গেল নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। এবং আসলে কেমন হতে যাচ্ছে এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন, এবং কী ধরনের চ্যালেঞ্জে বা সম্মুখীন হতে হবে এই মেয়র প্রার্থী, কাউন্সিলর প্রার্থীদের, সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং আজকে আমাদের সাথে কথা বলার জন্য উপস্থিত আছেন মোহাম্মদ আব্দুর রহমান এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, এবং আছেন রুহিন হোসেন প্রিন্স, সদস্য কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। প্রথমেই স্বাগত জানাচ্ছি একাত্তর সংযোগে। এবং যেমনটি বলছিলাম, আজকে প্রতীক বরাদ্দ হয়ে গেল, আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়ে গেল। নির্বাচনটি কেমন হতে যাচ্ছে, এই প্রশ্ন নিয়ে যদি প্রথম আসি মোহাম্মদ আব্দুর রহমানের কাছে। তো আপনাকে ধন্যবাদ। আমি এই প্রসঙ্গে যাবার আগে একটু ছোট্ট করে বলি যে আসলে এটি তো আমাদের বিজয়ের মাস এবং মুক্তিযুদ্ধের মহান অর্জন। দীর্ঘ 9 মাস সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে 1971 সালে বাঙালি জাতি বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হয়েছিল, বিজয় লাভ করেছিল, এবং সেই বিজয়ের মহানায়ক আজকে আমাদের মাঝে নেই। 1975 সালের 15ই আগস্টে একটি নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তিনি আজকে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন। তো আমি সর্বপ্রথমেই এই বিজয়ের মাসে সশ্রদ্ধ চিত্তে আমি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করি। তো আপনি যে প্রশ্নটি বলেছেন নাসিক নির্বাচন নিয়ে, এই নির্বাচনটি কেমন হবে, আজকে প্রতীক বরাদ্দ হয়েছে। তো আমাদের কাছে যেই সব খবরাখবর আছে এবং আমাদের দলীয়ভাবে যেই পর্যবেক্ষণের মধ্যে আমরা যতটুকু রেখেছি, তাতে আমাদের কাছে একটা পরিষ্কার খবর হলো যে অত্যন্ত উৎসব মুখর একটা আমেজ এবং নির্বাচনী আবহাওয়া ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে, এবং ভোটারদের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা, এবং সকলে মিলে এই নির্বাচনটাকে শুধু ভোটদানই না, এই নির্বাচনটাকে একটা উপভোগ করবার মতো পরিবেশ তারা মনে করছে যে বিরাজ করছে। এবং তারা মনে করে যে নির্বাচনের ভেতর দিয়ে প্রধান দুটি রাজনৈতিক দলের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী এবং আর একজন বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন, তো মূল প্রতিদ্বন্দ্বিতার জায়গাটায় এই প্রার্থীরা রয়েছে। তো সেই বিবেচনায় সকলে মনে করছে যে একটা শান্তিপূর্ণ এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের যে কতগুলো আলামত থাকে, সেই আলামতটি বর্তমান নারায়ণগঞ্জে রয়েছে, এবং সকলেই আশাবাদী যে এই নির্বাচনটি অত্যন্ত সুষ্ঠু এবং নিরপেক্ষ, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। এবং আমি আমার দলের জায়গা থেকে আজকে আপনার এই টেলিভিশনের মাধ্যমে দেশবাসীকে বা দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই যে এই নির্বাচনটি যথার্থ অর্থেই অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হবে। আর এই নির্বাচনী চ্যালেঞ্জের জায়গা থেকে আমি মনে করি যে আজকে সেলিনা হায়াৎ আইভী শুধু একজন ব্যক্তি প্রার্থী হিসেবেই বিবেচিত হওয়া উচিত নয়। কারণ আজ যখন দেশের স্বাধীনতাকামী মানুষ তাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত যুদ্ধ অপরাধীদের বিচার সহ নানা ধরনের অপরাজনীতির, অপসংস্কৃতির বিরুদ্ধে একযোগে দাঁড়িয়েছে, সেই ক্ষেত্রে আমি মনে করব যে আজকে সেলিনা হায়াৎ আইভীর বিজয়ের মধ্য দিয়ে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত করা এবং আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক যে সংস্কৃতি এবং একটা শুভ ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির ধারা সূচিত হবে। এবং এই প্রসঙ্গে আমি আরও একবার আপনার কাছে ফিরবো। একই প্রশ্ন নিয়ে আমি রুহিন হোসেন প্রিন্সের কাছে আসতে চাই। তবে তার আগে দর্শককে বলছি যে আপনারা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং জানাতে পারেন আপনাদের মতামত এবং রাখতে পারেন প্রশ্ন। রুহিন হোসেন প্রিন্স, আপনি কেমন দেখছেন, নির্বাচন কেমন হতে যাচ্ছে বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, নির্বাচন তো আমি বলি যে মানুষ তো বাংলাদেশে এই ধরনের নির্বাচনকে একটু উপভোগ করে, বিশেষ করে তার যখন সরাসরি ভোটাধিকারের
প্রয়োগের সুযোগ থাকে। যদি অনেকদিন ধরে আমরা সরাসরি ভোটাধিকার প্রয়োগের জায়গায় আছি, দিতে পারি না পারি সেটা অন্য আলোচনা, কিন্তু সম্প্রতিকালে আবার জেলা পরিষদে মৌলিক গণতন্ত্র ধাঁচের একটা ভোট হচ্ছে, তো এই জন্য সরাসরির কথাটা আমি তুললাম আর কি। তা সেটা মানুষ এটা চাই, কিন্তু আমার কাছে মনে হয় যে নারায়ণগঞ্জ নির্বাচনকে ঘিরে এখনো উৎসবমুখর পরিবেশ ফিরে আসছে তেমনটি না। মানুষের মধ্যে আকাঙ্ক্ষা আছে, কিন্তু দুটি ঘটনা আছে, এটা মনে রাখতে হবে। একটা উত্তেজনাকর পরিস্থিতিও আছে, আরেকটি আছে যে বড় দলগুলো যারা পরস্পর নির্বাচন করছে তাদের দলীয় বিশ্বাসের সংকট এখনো আছে। অবিশ্বাস শব্দটা ব্যবহার না করলেও সেটা বলতে চাই। সুতরাং সেই সংকটটা আমার মনে হয় দুটি জায়গাও, যে এই যে মানুষের যে একটা উৎসবমুখর প্রচেষ্টা, তার মাঝেও উত্তেজনা এবং এই অবিশ্বাসটাও নির্বাচনের শেষ দিন পর্যন্ত থাকবে বলে আমার কাছে মনে হয়। এখন প্রধানত দুইটা চ্যালেঞ্জ এখানে মোকাবেলা বলতে আপনি যদি আরেকটু ক্লিয়ার করতেন, কি ধরনের উত্তেজনা বোঝাচ্ছেন আসলে? উত্তেজনা হচ্ছে, দেখুন পরস্পর যে দুইটা দল করছে, আপনি দেখবেন যে প্রথম দিন থেকেই অভিযোগ আসছে যে এ হচ্ছে ভায়োলেশন করছে যে নির্বাচন আচরণবিধি। সুতরাং এই আচরণবিধি ভায়োলেশনেরটাই একটা প্রধান বিষয়। কিন্তু পাশাপাশি আজকের এক সংবাদপত্রে আমি পড়ছিলাম, সেখানে সেলিনা হায়াৎ আইভী সাখাওয়াত হোসেন সম্পর্কে খুবই পজিটিভ মন্তব্য করেছেন, এবং সাখাওয়াত হোসেন একইভাবে পজিটিভ, মানে সম্মান করি জানিয়েও বলেছেন যে কিন্তু ভায়োলেশন হচ্ছে, মানে এই চিত্রটিও কিন্তু মাঝে মাঝে আমরা দেখতে পাই না, বেশ বিশুদ্ধার করা হয় বলে আমরা দেখে থাকি। কিন্তু সেখানে দেখলাম যে পরিস্থিতি কিন্তু বেশ মানে শান্ত একটি ভালো জায়গায় দেখছেন। কিন্তু যদিও আমি ওই নেগেটিভ আলোচনাটা আমি ঢুকতে বেশি চাইছিলাম না, কিন্তু বোঝার জন্য বলি, ধরুন এটা উপরই অনেক সময় লিডারশিপের জায়গাটা যেটা হয়, কিন্তু যে জায়গায় ভায়োলেশন হয় নিচু স্তরে তার প্রভাবটা কিন্তু ডিফারেন্ট থাকে। সুতরাং এই জায়গায় যে একেবারে নাই এখনো পর্যন্ত এমনটি না, কিন্তু সেটি আমরা আকাঙ্ক্ষা করি না, না থাকলেই ভালো। ওনারা যেভাবে পজিটিভলি নেওয়ার জায়গায় করছেন সেটা এটা থাকলেও ভালো। দলীয়ভাবে পরস্পরের যে সংকটগুলো আছে সেটা মিটিয়ে যদি করেন সেটি একটি ভালোর দিক আমি বলবো। কিন্তু এটা আমার ধারণা শেষ দিন পর্যন্ত এটা থাকবে। আর একটা বড় ব্যাপার হচ্ছে নির্বাচন কমিশনের সামনে যে চ্যালেঞ্জ, সেটা হচ্ছে এখানে ঝুঁকিপূর্ণ নির্বাচনের কেন্দ্রের সংখ্যা মোটেই কম না, এটা আমরা জানি। সুতরাং সেটা তাকে দেখতে হবে। আর সরকারের সামনে একটা ব্যাপার হচ্ছে যে অনেক দিন পরে যে এর আগের নির্বাচন ছিল নিজের দলের মধ্যেই 2-3 মত এবং প্রার্থীও বেশি ছিল, এখন সেটা নাই। কিন্তু বাংলাদেশের ভোটের বিবেচনায় প্রধান বিরোধী দল তারা নির্বাচনে অংশ নিচ্ছে, সেটি একটি বড় ব্যাপার। কিন্তু এই ক্ষেত্রে একটু আমি আমার দিক থেকেও বলতে চাই, এটা একটা বোধহয় আর একটা দুর্বলতা এখানে আমরা নির্বাচনের মধ্যে দেখতে পেলাম, সেটা হচ্ছে বামপন্থীদের। আমি নিজেও যে দল করি, আমি একটা আত্মসমালোচনা করে আমার জায়গায় বলতে চাই যে আমরা অনেক দিন ধরে এই দ্বিদলীয় মেরুর বাইরে যে বিকল্প শক্তি সমাবেশের কথা বলছি, এইখানে আমাদের মেয়র প্রার্থী নেই, যদিও কমিশনার এবং অন্যান্য কাউন্সিলর এই প্রার্থী আছে, সেটা অন্য বিষয় আর কি। তো এই সব মিলিয়ে এই জায়গাটাকে আমি দেখি যে এটা সরকারের সামনে একটা বড় চ্যালেঞ্জ। এবং নির্বাচন কমিশনের কথাটা বললাম, আপনি সম্প্রতিকালে দেখবেন যে বিভিন্ন ইউপি নির্বাচনে তারা অনেক জায়গায় যথাযথ দায়িত্ব পালন করে নাই, এবং পরবর্তীতে এই যে নির্বাচনের মামলা টামলার বিষয় নিয়ে দায়িত্ব পালন না করাতে এমনকি কোর্টের কাছে যে তাদের দুঃখ প্রকাশ করতে হয়েছে, ক্ষমা চাইতে হয়েছে। সুতরাং সেটি আমি একটা কোর্টের অনেক পজিটিভ দিক দেখি। সুতরাং নির্বাচন কমিশন এটাকে বিবেচনা করে তারা যদি একটা সক্রিয় ভূমিকা নেন, তাহলে এই নির্বাচন, যেটা রহমান ভাই বলছেন যে একটা অন্ততপক্ষে জনগণ যাতে ভোট কেন্দ্রে ঠিকমতো যেতে পারে, ভোট দিতে পারে, তাহলে সে নিজের আকাঙ্ক্ষাটা ব্যক্ত করতে পারবে যে আমি যা চেয়েছিলাম তাই হয়েছে। সে ভালো মন্দর পরে তার পরবর্তী ভূমিকা কি সেটা পরের ব্যাপার, কিন্তু আমরা সেই আকাঙ্ক্ষাই করব। এবং সরকারও সেক্ষেত্রে একটা, যারাই ক্ষমতায় থাকেন, সুতরাং সরকারের ভূমিকা একটা বড় ভূমিকা, তারও একটা পজিটিভ ভূমিকা পালন করবেন, সেটা আমাদের দিক থেকে প্রত্যাশা থাকবে। জি, আমি আবারও মোহাম্মদ আব্দুর রহমানের কাছে ফিরতে চাই। আপনি বলছিলেন যে ব্যক্তি প্রার্থী হিসেবে সেলিনা হায়াৎ আইভীকে কেবলমাত্র বিবেচনা না করে, আসলে যেহেতু মুক্তিযুদ্ধের পক্ষে এরকম একটি বিষয়, পাশাপাশি মানে এটার ভেতর থেকে আমি দুটো জিনিস খুঁজে বের করতে চেষ্টা করছি। একটি হচ্ছে গিয়ে যে প্রতীক বরাদ্দ, যে নৌকায় নিয়ে আসলে এবার ইলেকশনটি হচ্ছে নৌকা প্রতীকটি নিয়ে। অন্যদিকে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের মধ্যে বিভিন্ন রকম সমস্যা, বিভিন্ন সময়ে কোন্দল উঠে এসেছে সবার সামনে, যদিও এখন এই মুহূর্তে একদম হেড থেকে বলা হচ্ছে যে হেড কমান্ডে যিনি আছেন উনি একরকম মিনিমাইজ করার চেষ্টা করেছেন বা হয়েছে হয়তো বা। কিন্তু আপনার এই বক্তব্যের মধ্যে কি আসলে ওরকম কোনো ইঙ্গিত কি থাকছে কিনা আমি একটু জানার কৌতূহল হচ্ছে, যে শুধুমাত্র কি মানে আওয়ামী লীগের প্রার্থীও সেলিনা হায়াৎ আইভীকে ভোট দেওয়া থেকে বিরত থাকতে পারে, এরকম কোনো সম্ভাবনা কি আপনি মনে করেন? কারণ আমরা জানি সেখানে কিছু কোন্দল আছে দলের ভেতরে। আমি এই ক্ষেত্রে আপনাকে একটু আশ্বস্ত করতে চাই
এই কথাটাই বলে যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে এখানে কিন্তু একমাত্র অপরিহার্য ব্যক্তি হলেন শেখ হাসিনা, এবং বাংলাদেশ আওয়ামী লীগের তিনিই কর্ণধার, তিনিই আমাদের স্বপ্ন, তিনিই আমাদের বাস্তবতা, এবং তার নেতৃত্বের প্রতি আমাদের দলের সকল নেতাকর্মীর অবিচল আস্থা আছে। কিন্তু যেহেতু একটি বড় দল, সেই দলের অভ্যন্তরে ছোটোখাটো একটু বিভেদ বিভক্তি, পছন্দ অপছন্দ যে নেই তা আমি বলবো না, নিশ্চয়ই আছে। তো আসার কথা এখানেই যে দলের যিনি প্রধান, তিনি যখন এই প্রার্থিতা পরিষ্কার করেছেন এবং তার এই নির্বাচনটাকে যথার্থ অর্থেই মনে করেন যে এটি একটি বড় ধরনের চ্যালেঞ্জ, রাজনৈতিক চ্যালেঞ্জ এই কারণে বলবো যে সেলিনা হায়াৎ আইভীর বিজয়ের মধ্য দিয়েই আমরা সকলে বিজয়ী হব, আর তার পরাজিত হওয়ার মধ্য দিয়ে কিন্তু আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা যারা স্বাধীনতার পক্ষের রাজনীতির শক্তি, এবং আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি, সেই শক্তির পরাজয় হবে। সুতরাং এই জায়গাটায় কোনো অবস্থাতেই আপোষ করা যাবে না। তো আমি তারপর তো আমরা দেখলাম যেমন প্রথমেই তৃণমূল থেকে সেলিনা হায়াৎ আইভীর নামটি নির্বাচিত হয়নি বা সিলেক্ট করা হয়নি, এবং পরবর্তী আমরা দেখলাম কিন্তু আসলে তার নামটি মনোনয়ন পেল, এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুজনকে ডেকে বৈঠক করা হলো, সেটা নিয়েও বেশ একটি বড় রকম গণমাধ্যমে একটি কাভারেজ দিল। এবং আজকে এসে দেখা যাচ্ছে যে সেলিনা হায়াৎ আইভী বলছেন শামীম ওসমান নির্বাচনে সক্রিয় হলে ভালো, নিষ্ক্রিয় থাকলে আরো ভালো। কে বলেছে? সেলিনা হায়াৎ আইভী বলেছেন এই কথাটি। এই বক্তব্যটির মধ্য দিয়ে আসলে কি কি না আমি আপনাকে বলি, সেটি হলো এই যে প্রথমত আপনি যেটা বলেছেন যে তৃণমূল থেকে এক ধরনের সুপারিশ এসছে, তৃণমূলের সাংগঠনিক কাঠামোর জায়গা থেকে কথাটি আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমাদের দলের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আমাদের দলীয় প্রধান এবং মনোনয়ন বোর্ডের কাছে এর বাইরেও কিন্তু নানা ধরনের মেকানিজম থাকে, এবং সেই মেকানিজম দিয়ে প্রার্থীর জনপ্রিয়তা আর একটা মাপকাঠি তৈরি করেন স্বয়ং শেখ হাসিনা নিজে। তো সেই সমস্ত বিচারে সেলিনা হায়াৎ আইভী আমাদের দলের প্রার্থী হিসেবে জনপ্রিয় প্রার্থী, এবং তাকেই মনোনয়ন দেওয়া হয়েছে। তারপরের প্রশ্নটি যেটি করলেন যে পত্রিকায় সেলিনা হায়াৎ আইভী বলেছেন শামীম ওসমান নির্বাচন করলে ভালো, না করলে নির্বাচনে সক্রিয় থাকলে ভালো, নিষ্ক্রিয় থাকলে আরো ভালো। কিন্তু আমি আপনাকে বলি এই কথাটি একদমই মিডিয়ার নিজস্ব কায়দায় উপস্থাপনা, কারণ ওই মিটিংটা আমি নিজে ছিলাম, জি, এবং আমি আজকের মিটিং, হ্যাঁ আজকের মিটিং মানে এসে কি বলে আজকে গণমাধ্যমকে বলার সময় কি বলেছেন উনি, কারণ এখানে বলা হচ্ছে ওসমান পরিবারের সদস্যরা ছাড়া শামীম ওসমানের লোকেরাও সেলিনা হায়াৎ আইভীর পক্ষে কাজ করবেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, তবে কেউ গোপনে কেউ প্রকাশ্যে থাকবে, শামীম ওসমান নির্বাচনে সক্রিয় হলে ভালো, নিষ্ক্রিয় থাকলে আরো ভালো। উনি গতকাল সকালে বিষয়টি বলেন, গতকাল রোববার, জি গতকাল রোববার সকালে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে নাসিক নির্বাচন নিয়ে কেন্দ্রীয় নেতাদের সাথে কৌশল নির্ধারণী এক বৈঠকে আমি ছিলাম এবং আপনাকে আমি নিশ্চিত, মানে এভাবে আসলে কিছু বলা হয়নি, না আমি নিশ্চিত করে বলতে পারি এই কথাটি একদমই মানে একটা মজা, মানে লুটবার বা এই নির্বাচনটাকে একটা মজাদার করবার জন্য মিডিয়ার একটা কৌশলগত অবস্থান আমি বলবো। কথাটি উনি ভাবে একদমই বলেননি, এবং তিনি সবসময় বিনয়ের সঙ্গে বলেছেন। তার দীর্ঘ এই কষ্টের রাজনীতির, মানে আমাদের তো উত্থান পতনের রাজনীতি আছে, সুতরাং 2001 সালের পরে বিএনপি জামাতের যে নির্যাতন, এবং সেই নির্যাতন থেকে তো নারায়ণগঞ্জ বাইরে ছিল না, তো সেই ক্ষেত্রে তার রাজনৈতিক ভূমিকার কথা বরং বলতে গিয়ে তিনি বলেছেন যে আমি সবসময় এগুলো স্থানীয়ভাবে থেকে এগুলোকে আমি মোকাবেলা করেছি, সঙ্গে সঙ্গে শামীম ভাই দেশের বাইরে থেকেও উনি যখন যেটা আমাকে পরামর্শ দিয়েছেন বরং সেটিকেও আমি অনুসরণ করার চেষ্টা করেছি। সুতরাং একটা ফোন আছে, আমি একটু ফোন নিতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনার প্রশ্নটি করুন, নামটি বলুন। খসরু বলছিলাম কাউখালী থেকে। জি, আমার দুজন অতিথির কাছে প্রশ্ন যে গত সিটি কর্পোরেশন নির্বাচনে
বিএনপি প্রার্থী তৈমুর আলম খন্দকার মাঝপথে সরে দাঁড়িয়েছিলেন বিভিন্ন অজুহাত দেখিয়ে বা অজুহাতের কারণে। আমার প্রশ্ন হলো, এবার সিটি কর্পোরেশন নির্বাচনে নারায়ণগঞ্জের বিএনপি যিনি প্রার্থী আছেন তিনি যদি রাজনৈতিক কৌশলের কারণে হোক কোনো অজুহাতে সরে দাঁড়ায়, তাহলে সেই নির্বাচনটি নৌকা মার্কার প্রতীক যিনি নিয়ে করছেন বা আওয়ামী লীগ থেকে যিনি করছেন সেই নির্বাচনটি তাহলে কি রূপ নিতে পারে, এবং রাজনৈতিক কৌশল হিসেবে কি বিএনপি সরে দাঁড়াবে বলে আপনারা মনে করেন, না সুযোগ সুবিধা না পাওয়ার অজুহাত দেখিয়ে সরিয়ে পড়বেন? এক্ষেত্রে আমার টোটাল মিলিয়ে প্রশ্ন হলো, সেই নির্বাচনটা কি প্রশ্নমত হবে যে বিএনপি মাঠ থেকে সরে গেল এই কারণে? এই বিষয় প্রিন্স ভাই এবং আজকে যিনি আছেন আওয়ামী লীগ নেতা দুজনের কাছে আমার সমানভাবে প্রশ্ন। জি দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ। এই প্রশ্নটি আমিও রাখতে চাচ্ছিলাম যে আসলে কি হতে যাচ্ছে, তবে আমাদের বিএনপি থেকে কেউ থাকলে আরো ভালো হতো প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য। তারপর প্রশ্নটি আমরা রাখতে চাই। না, আমাকে যদি বলেন এই প্রশ্নের উত্তর বিএনপি দিতে পারে, সুতরাং আমার এটা দেওয়ার মানে ঠিকও না। কিন্তু সাধারণভাবে যেটা বুঝি সেটা হচ্ছে যে যদি বড় কোনো ঘটনা না ঘটে, যদি এখনো পর্যন্ত সেরকম সম্ভাবনা আমি ব্যক্তিগতভাবে দেখছি না, তাহলে এবার বোধহয় গতবারের মতো পরিস্থিতিটা হবে না। সেটা আমার একটা দেখা, সুতরাং ওইটা নিয়ে আমি আর মন্তব্য করতে চাই না। আমি একটু পরবর্তী পার্টে যে দু একটা কথা বলতে চাই। দেখুন, নারায়ণগঞ্জে নির্বাচনকে সামনে রেখে বোধহয় কতগুলো চ্যালেঞ্জের বিষয় আছে। সেটা কি, একটা যদি দেখেন যে নারায়ণগঞ্জ এর আগে অনেকদিন ধরে এক ধরনের মানুষের যেন কণ্ঠরোধ পজিশনটা ছিল। একটা মানুষের কাছে মানে কি বলে যে তারা যে পার্সেন্টেজ যাই করেন না কেন, যে একটা গডফাদারের দৌরত্বটা একটা বড় ঘটনা ছিল। হত্যাযজ্ঞ নানা ঘটনা ঘটছে, কিন্তু তার কুলকিনারা হচ্ছে না। দখলদারিত্ব, একটা বিরাট দখলদারিত্বের জায়গা, ওই নদী অঞ্চল টঞ্চলকে ঘিরে, এবং সব জায়গায় সেটা কিন্তু ঘটছিল। ওই অঞ্চলের শ্রমজীবী মানুষের বাস, এখানে কলকারখানা এগুলো রয়েছে, তারা অধিকার বঞ্চিত, এবং তারা অধিকারের কথা বলতে গেলে এখানে সংকটপূর্ণ অবস্থায় থাকে, এবং আন্দোলনের মধ্য দিয়েও কিন্তু তাদের দাবি আদায়ের জায়গায় যেতে হয়, এবং আন্দোলন পজিটিভ নেগেটিভ সব ধারা ছিল। তা সেইটার মধ্য দিয়ে সর্বশেষ নির্বাচনে আইভি তিনি আওয়ামী লীগ করলেও যখন ওই দলীয় মনোনয়ন সরাসরি পেলেন না, তখন কিন্তু একটা সাধারণ মানুষের মধ্যে থেকেই তিনি উঠে আসছিলেন। এবং সাধারণ মানুষ অন্ততপক্ষে আমার বিবেচনায় যেটি বুঝে থাকি, যে তারা মনে করেছিল অন্ততপক্ষে যে একটা কথা বলার জায়গা হবে, যে আমরা অন্ততপক্ষে একটু কি বলবো শ্বাস ফেলার জায়গাটা পাবো, এই তার মধ্য দিয়ে একটা আগানোর জায়গা থাকবে, এবং নানা সংকটের মধ্য দিয়ে তিনি কাজটা করেছেন। কিন্তু এটা খেয়াল রাখতে হবে, ওই সময় একটা বড় ঘটনা, যেটা শুধুমাত্র নারায়ণগঞ্জ না, সারা দেশ জুড়ে একটা ঘটনা ছিল। এবং আমার বিবেচনায় এই বর্তমান সরকারের একটা বিব্রতকর পরিস্থিতি ছিল ত্বকী হত্যাকাণ্ডকে নিয়ে, এবং সেই ত্বকী হত্যাকাণ্ডকে নিয়ে আইভি যেরকম সোচ্চার ছিলেন, সবাই ছিল ওই অঞ্চলে, কিন্তু তার শুরু হওয়াটা কিন্তু এখনো হয়নি। এই জায়গাগুলো দেখা দরকার। ওইখানে পরবর্তীতে যে মার্ডারগুলো হলো, এবং সেই মার্ডারের সাথে এখনও সেটা 7 খুন আগামী মাসের জানুয়ারির 16 তারিখেই সম্ভবত এটার ফাইনাল রায় হবে, সেটা কিন্তু মানুষের একটা দেখার ব্যাপার। এবং সেইখানে কিন্তু এই আইভির একটু পজিটিভ ভূমিকা ছিল, এবং অনেক রিস্ক নিয়ে ভূমিকা ছিল। এবং যতই সাকত সাহেব এটা আইনজীবী থাকলেও এটা সবাই জানে যে অন্যতম ভূমিকা ছিল অন্য এখানকার আইভি সহ সাধারণ যে জনগণ, এবং তার এই জায়গাগুলো কিন্তু আমাদের কাছে ছিল। এখন এই ধারাবাহিকতার জায়গাগুলো এখন দলের মধ্যে চলে আসলে যেটা থাকে, ব্যক্তি আইভি দল করলেও যখন অন্য মানুষের সমর্থন নিয়ে দাঁড়ান, তিনি যে ভূমিকা নিতে পারেন, অনেক সময় একটা দলের মধ্যে আসলে কতটুকু করতে পারবেন, তিনি তার কণ্ঠকে কতটুকু সোচ্চার রাখতে পারবেন, সেটি কিন্তু আমার কাছে যে কারণে কিন্তু প্রশ্ন উঠে গেছে যে ব্যক্তি আইভি যে পরিমাণ ভোট পেয়েছিল এই নৌকা প্রতীকের কি দাঁড়াবে, আমি এই আমব্রেলার নিচে আসলে অনেক ভোট ছুটে যাবে কিনা, এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। এবং দর্শক যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্ন নিয়ে আমি আব্দুর রহমানের কাছে ফিরতে চাই, তবে একটা বিরতির সময় গেছে। দর্শক নিতে হচ্ছে একটি বিরতি, ফিরবো খুব অল্প সময়ের মাঝে। একাত্তর সংযোগে আরও একবার আমন্ত্রণ, আপনাদের সাথে আছি আমি শাবনাম আজিম। এবং এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হলেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, চেয়ারপারসনের উপদেষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সভাপতি নারায়ণগঞ্জ জেলা বিএনপি। এবং আগে থেকে আমাদের সাথে ছিলেন মোহাম্মদ আব্দুর রহমান এমপি এবং আছেন রুহিন হোসেন প্রিন্স। তৈমুর আলম খন্দকারের কাছেই চলে যাই, যে আজকে প্রতীক বরাদ্দ হলো, সাকাত হোসেন ধানের শীষ পেলেন, আপনি কি ছিলেন?
আমি আজকে ছিলাম না, কালকের থেকে আমার শিডিউল, কালকের থেকে আচ্ছা আচ্ছা, আজকে কালকের ছিলেন না, থেকে কালকে থেকে আপনি সেখানে যুক্ত হতে যাচ্ছেন। তো একটা কমিটি করা হয়েছে, বাবু ঈশ্বরচন্দ্র রায়ের নেতৃত্বে একটা সমন্বয় কমিটি। জি। এটার আন্ডারে তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ শহরের দায়িত্ব আমার, এবং সিদ্ধিরগঞ্জ এলাকার দায়িত্ব সাবেক এমপি মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের, আর বন্দর এলাকার দায়িত্ব হলো অ্যাডভোকেট আবুল কালাম সাবেক এমপি। পাশাপাশি আপনি দায়িত্ব পেয়ে গেছেন, মানে নির্বাচন যে হতে যাচ্ছে আপনার যেহেতু আমি প্রতিটি দলের কি এবং আপনি কিভাবে কাজ করবেন চিন্তা করছেন? আমি জেলা বিএনপি প্রেসিডেন্ট, এবং যেহেতু দলের নির্বাচন, সেটা তো আমার উপরে দায়িত্ব এমনি বর্তায়। তাছাড়া আমি একটা দলের কর্মী, সেই হিসাবে তো দায়িত্ব বর্তায়। এবং আমার এই বাংলাদেশে যেখানে নির্বাচনের কথা শুনি, দলীয় নির্বাচন থাকে, দাওয়াত পাই বা না পাই, আমি সেখানে গিয়ে উপস্থিত হই, চেষ্টা করি একটু পার্টিসিপেট করার জন্য। কিন্তু কেমন মনে করছেন নারায়ণগঞ্জ নির্বাচন হতে যাবে, আপনারা প্রচারণার ক্ষেত্রে কতটুকু সুযোগ সুবিধা পাবেন? কারণ বলা হচ্ছে সকলের সুযোগ যেন নিশ্চিত করা যায়। আমরা মনে করি যে নির্বাচনী ব্যবস্থা তো এই সরকার এবং নির্বাচন কমিশন বিপর্যস্ত করে ফেলছে। সেখানে ধরেন 111 জন লোক ইউপি নির্বাচন হত্যা হয়েছে, তারপরে নির্বাচন কমিশন বলছে যে এই নির্বাচনটা সুষ্ঠু হয়েছে। সেই অবস্থায় আমরা তো আশাবাদী যে আমাদের যদি নির্বাচন সুষ্ঠু হয় এবং জনগণ যদি ভোট দিতে পারে, ভোট কেন্দ্রে যেতে পারে এবং নিজের ইচ্ছাটা প্রতিফলন ঘটাতে পারে, তবে ইনশাল্লাহ ধানের শীষে ভোট পড়বে এবং ধানের শীষ পাশ করবে। এই জন্য যে মানুষ তো গণতন্ত্র প্রিয় মানুষ, এই স্বাধীনতার অন্যতম চেতনা কিন্তু মূল মন্ত্র কিন্তু নির্বাচন গণতন্ত্র। কমিশন নিয়ে এই মাত্র আপনি যে অভিযোগটি করলেন, সেই অভিযোগের পরে এই নির্বাচন কমিশনের আওতায় নির্বাচন করতে যাচ্ছেন, এর পেছনের কারণটি যদি আমাদের এটাও একটা টেস্ট, এটাও একটা টেস্ট। নির্বাচন কমিশন, দেশনেত্রী খালেদা জিয়া তো এই বিপর্যস্ত নির্বাচন ব্যবস্থার বিরুদ্ধে একটা দিছেন, একটা সাজেশন দিছেন যে কিভাবে নির্বাচনটা হইলে সুষ্ঠু নির্বাচন হবে। তো সেখানে সেই সাজেশনের পরিপ্রেক্ষিতে যদি নির্বাচনটা সুষ্ঠু হয়, এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট। আর যদি নির্বাচন সুষ্ঠু না হয়, তো বিশ্ব দেখবে, ওই জাতি দেখবে, সবাই দেখবে যে এই সরকার এবং এই নির্বাচন কমিশনের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন আগেও যেমন হয় নাই, ভবিষ্যতে হবে না। এবং এটা এভিডেন্স তো আপনারা তো সাক্ষী, আপনি তো মিডিয়াটা খোলেন, ওই যে 5 জানুয়ারি নির্বাচন দেখেন, ইউপি নির্বাচন দেখেন, তারপরে জাতীয় পরিষদ সব দেখেন, ওই দেখলে তো রেজাল্ট টাইপের পেয়ে যাবেন। চ্যালেঞ্জ দিয়েছেন তৈমুর আলম খন্দকার। মোহাম্মদ আব্দুর রহমান, আপনি কিভাবে দেখবেন? না, আমার চ্যালেঞ্জ দিয়ে দিলেন যে যদি না হয় তবে জনগণ দেখবে আসলে কি হলো, এবং যদি হয় তাহলে সুষ্ঠুভাবে নির্বাচন হবে, হলো আর কি দেখা গেল। তৈমুর আলম সাহেব তো বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, তো আশা করি উনি তাকে সৎ উপদেশ দেবেন, এবং যে সমস্ত ভুল উপদেশ দিয়ে তাকে আজকে রাজনৈতিক একটা বিপর্যস্ত এবং পর্যদস্ত করে ফেলা হয়েছে, আমি মনে করি ভবিষ্যতে তাকে আর কুবুদ্ধি দিয়ে এই কাজটা আমরা দয়া করে করবেন না। কারণ ভুলভাবে পরিচালিত রাজনীতি জনগণের কাছ থেকে দূরেই সরিয়ে দেয়, কাছে কোনো অবস্থাতেই টানতে পারে না। এবং আজকে যদি 2014 সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করত, তাহলে আজকে রাজনৈতিক পরিবেশ, রাজনৈতিক সংস্কৃতি সেটি অন্যরকম হতে পারত, সবকিছুই অন্যরকম হতে পারত। কিন্তু আমার মনে করি যে ওনারা যেই কি বলে যে ফাঁদ পেতে আছেন বা চিন্তা করছেন, এটা আর একটা ভুল হবে। কারণ ইউনিয়ন পরিষদের নির্বাচনের কথা বলেছেন, এত বড় একটা দেশের 6000-এর উপরে ইউনিয়ন পরিষদের নির্বাচন, সেই জায়গায় বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কিছু ঘটনা ঘটেছে, এবং এটা আমাদের পার্শ্ববর্তী ভারতেও কিন্তু স্থানীয় নির্বাচনগুলোতে এর চাইতে বড় ধরনের সহিংসতা হয়েছে। তো সুতরাং আমি কোনো সহিংসতাকেই ডিফেন্ড করব না, তারপরেও বলবো যে এটাও ঠিক হয় নাই, কিন্তু তুলনামূলক বিচারে বলবো যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনই হয়েছে। তো এখন কেমন নির্বাচন হয় আমরা টেস্ট কেস দেখি, মানুষ কি বলে, এই সমস্তর পেছনে অন্য কোনো গভীর ষড়যন্ত্র, চক্রান্ত বা ঘোলা পানিতে মাছ শিকারের যদি কোনো চিন্তা ভাবনা বিএনপির থাকে,
তাহলে আমি আজকের এই মিডিয়ার মাধ্যমে আমি দর্শক শ্রোতা এবং এই দেশবাসীকে জানাতে চাই যে তার পরিণতি দলীয়ভাবে বিএনপির জন্যে এবং নেতৃত্বের জায়গা থেকে বেগম খালেদা জিয়ার জন্যে আরো অনেক ভয়াবহ পরিণতি নিয়ে আসবে। জি, জি, সুতরাং আমি রহমান আশা করব যে নারায়ণগঞ্জের নির্বাচনটিতে ওনারা অংশগ্রহণ করেছেন, এই জন্য আমরা সাধুবাদ জানিয়েছি, অভিনন্দন জানাই এবং স্বাগত জানাই, এবং আমরা আশাবাদ ব্যক্ত করব যে নির্বাচনটি শেষ পর্যন্ত ওনারা লড়াই করে যাবেন শেষ পর্যন্ত লড়াই এবং করবেন। তো এই জনগণ নিয়ে প্রশ্ন যদি আছে, সেই প্রশ্ন নিয়ে আমি তৈমুর আমি শেষ করছি ম্যাডাম, এবং আমি আশা করছি যে জনগণ যে ম্যান্ডেট দেবে সেই ম্যান্ডেটের প্রতি শ্রদ্ধাশীল আমরাও থাকবো, অন্যরাও থাকবেন। জি, রিনেসেন প্রিন্স, আপনারাই একজন প্রার্থীকে আসলে সমর্থন দিলেন, অন্যদিকে আমরা দেখলাম যে আপনাদের দল থেকে মেয়র পদে কিন্তু কোনো প্রার্থী দেওয়া হয়নি, কাউন্সিলর কমিশনের পদে আপনার প্রথমেই বলছিলেন যে দিয়েছেন। এই সব কিছু মিলে এবং যে চ্যালেঞ্জের কথাটি বললেন, সব কিছু মিলে আপনি আসলে কি বলবেন? না, আমি একটা তো আবার একটু রেপিটেশন হচ্ছে যে এটা আমি মনে করি যে আমাদের একটা দুর্বলতা দলগতভাবে এবং বামপন্থীগতভাবে, কারণ আমরা দ্বিদলীয় মেরুকরণের বাইরে বিকল্প করতে চাই। জনগণের কাছে আমাদের এই বিকল্প প্রার্থী উত্থাপন করেই ম্যান্ডেট চাওয়া উচিত ছিল। নারায়ণগঞ্জে এটাও আমরা এক ধরনের ফেল করলাম, নিশ্চয়ই আমরা এটা মূল্যায়ন করব, সেটি একটি ব্যাপার। আরেকটা যদি বলেন, এখানে আলোচনার শেষে যেটা আসলো নির্বাচন ব্যবস্থার, আমরা যখন বামপন্থীর একটা নির্বাচনে অংশ নেই, আমরা কিন্তু বুঝে শুনে নেই এই যে প্রচলিত ব্যবস্থা, নির্বাচন যে ব্যবস্থা, তার কতগুলো না, আমাদের বুঝে শোনার জায়গা একটু ডিফারেন্ট। আমি বলি যে আমরা নেই আন্দোলনের অংশ হিসাবে, কারণ আপনি দেখেন, যদি আপনি অন্য অর্থ বলেন, আমাদের নির্বাচনকে নিয়ে প্রথম অভিযোগটা কি, যে পুরো নির্বাচন ব্যবস্থা সংস্কার দরকার। সেটার আমরা আরো ছোট করে যদি বলি যে নির্বাচনে এই কিছুদিন আগে যেটা হয়েছে, এই নির্বাচন তো মানে কোনো ক্রমে একে মডেল নির্বাচন বলা যায় না, আমরা সংসদ থেকে শুরু করে লাস্ট, কিন্তু সেটাও না। তার বাইরে আরো বলি যে নির্বাচনটা যখন টাকাওয়ালাদের কাছে বন্দী হয়ে যায়, নির্বাচনটা যখন যাদের পেশিশক্তির উপরে বন্দী হয়ে যায়, নির্বাচনটা যখন সাম্প্রদায়িক প্রচারের উপরে বন্দী হয়ে যায়, নির্বাচন ব্যবস্থাটা যখন প্রশাসনিক কারসাজির উপরে বন্দী হয়ে যায়, তখন কিন্তু আপনি এই জায়গায় যাবেন আমি তা মনে করছি না। আমি বলছি যে এখনো পর্যন্ত আমাদের নির্বাচন যে ব্যবস্থা, আপনি কিন্তু টাকার খেলাটা, দৌরত্ব পুরোপুরি বন্ধ করতে পারবেন না, আপনি পুরোপুরি এই যে মাসেল পাওয়ার বন্ধ করতে পারবেন না, সাম্প্রদায়িক প্রচার বন্ধ করতে পারবেন না, আপনি প্রশাসনিক কারসাজি কতটুক মানে কমাইতে পারেন এইটুকুই। আমি বলছি এইটার পরেও দাঁড়ায় আমরা নির্বাচনে অংশ নেই বামপন্থীরা, সুতরাং আমরা ওইটা নিয়ে নতুন করে অভিযোগের কিছু নাই যে এই বুর্জোয়া দলগুলোর ধারায়, তার প্যাটার্নে এর থেকে বেশি সম্ভব না। কিন্তু আমরা একটা জায়গায় জোর দিই, অন্ততপক্ষে জনগণ যাতে ভোট কেন্দ্রে আসতে পারে এবং সে যে ভোট দিল সেইটার প্রতিফলনটা যাতে যথাযথভাবে হয়। আমি বলি যে নারায়ণগঞ্জের ক্ষেত্রে এইটা আমরা দেখতে চাই এই কারণে, অন্তত পক্ষে সেটা হচ্ছে অনেকদিন ধরে আমরা 90-এর পরে মানুষের যে, আমরা জানি কিন্তু অনেক, আমি পুরোনো আলোচনা আর যেতে চাই না, নির্বাচন একসময় খুব খারাপ অবস্থা ছিল, 90-এর পরে যে ধারা ফিরে আসছিল, সম্প্রতিকালে সেটা ব্যাহত হয়েছে। নির্বাচন এই যে মানে একদিনের যে ভোট দিয়ে, এটা আমি মজা করে বলি যে একদিনের ভোট দিয়ে জনগণ রাজা হয় আর সে 4-5 বছরের জন্য নিজেই প্রজা হয়ে যায়, সেই ব্যবস্থার প্রতি যে আস্থাহীনতা মানুষের দাঁড়িয়ে গেছে, মানুষ যদি ভোট দিতে পারে অন্ততপক্ষে সেই আস্থাটা সেটা হোক, এটা আমাদের। পাশাপাশি আমি বিরতিতে যেতেই হবে, বিরতিতে যাওয়ার আগে আরেকটি প্রশ্ন ছুড়ে যেতে চাই, আমি ফিরে এসে কথা বলবো শরিকদের সমর্থন পেলেন না সাখাওয়াত, বিষয়টি নিয়ে আমি তৈমুর আলম খন্দকারের কাছে জানতেই চাই। তবে বিরতি নিচ্ছি, দর্শক থাকুন আমাদের সাথে। এক্ষেত্রে সঙ্গে আরো একবার আমন্ত্রণ, আপনাদের সাথে আছি শাবনাম আজমি, এবং কথা বলছিলাম নৌকা ধানের শীষ নাসিক নির্বাচন, এবং আমি একটি প্রশ্ন রেখে গেছিলাম অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের কাছে যে শরিকদের সমর্থন পেলেন না সাখাওয়াত। না, এই কথাটার মধ্যে আমি আসতেছি আপনার। জি, ফার্স্ট কথা হলো এমপি সাহেব একটা কথার জবাব দিই যে অ্যাডভাইজাররা চেয়ারপারসনকে ভুল সাজেশন দেয়। এই পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যে ইস্যুটা ছিল একটা জাতীয় ইস্যু, যে সব দলের ওনারা আন্দোলন করছে, আওয়ামী লীগ আন্দোলন করছে, সবাই আন্দোলন করে একটা জায়গায় আসছে কি যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, এবং তারা যখন নির্বাচনে যায়
তাদের ম্যানিফেস্টোতে কিন্তু এই কথা ছিল না যে আমরা পাশ করেই ক্ষমতায় বসেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করবে, এই কথা কিন্তু ছিল না। তারপরেও তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করছে এবং প্রথম থেকেই দেশনেত্রী খালেদা জিয়া বলে আসতেছে যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমি নির্বাচনে যাব না। কারণ আমাদের দেশে এই যে দেশনেত্রী তো বলছে যে তত্ত্বাবধায়কের নিরপেক্ষ লোক পাওয়া যায় না, পাগল এবং আরে আসেন পর শিশু ছাড়া। আরে সাবসিকুয়েন্টলি তো অনেক ডেভেলপমেন্ট হয়েছে। তো এখন প্রশ্নটা হলো যে যেখানে একটা সেটেলড ইস্যু সবাই মিলে তত্ত্বাবধায়কটা চাইলো এবং এই তত্ত্বাবধায়কের বেনিফিট কিন্তু আওয়ামী লীগও পাইছে, বিএনপিও পাইছে, তারা কিন্তু ক্ষমতায় গেছে। কিন্তু হঠাৎ করে এটা যে পরিবর্তন করে ফেললো, এটার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ। বেনিফিট পাওয়ার পরে তো আওয়ামী লীগ বাতিল করলো, বেনিফিট যদি পেয়েই থাকে মানে নিশ্চয়ই কোনো আওয়ামী লীগও পাইছে, বিএনপিও পাইছে, এই তত্ত্বাবধায়কের অধীনে এইসব প্রশ্ন আসলে হ্যাঁ সেটা আসলে আলোচনা আরেক দিকে চলে যাবে। ক্ষমতা পাইছে, সরকার গঠন করছে, আওয়ামী লীগও সরকার গঠন করছে। এখন আপনার যে প্রশ্নটা হলো যে শরীকদের সমর্থন, আমি এই ব্যাপারে কালকে আমি নারায়ণগঞ্জ এবং এটা নিয়ে কিন্তু সত্যি কথা বলতে একরকম ধোঁয়াশা তৈরি হয়েছে। আমি 20 দলীয় ঐক্যজোটের নারায়ণগঞ্জ জেলার কনভেনার। আমি কালকে আমাদের যে সদস্য সচিব আছে জামাত ইসলাম আমির মাওলানা মহিউদ্দিনকে মিটিং ডাকতে বলছি। কালকে আমাদের 4টার সময় মিটিং আছে, এই মিটিংয়ে বিষয়টা নিয়ে আলোচনা হবে। এবং আপনারা জানেন যে এটা প্রতীকের নির্বাচন, কেন্দ্রের থেকে তারা বরাদ্দ না দিলে প্রতীক বরাদ্দ না দিলে এখানে তো মজার বিষয় যেটি হয়েছে যে কেন্দ্রীয়ভাবে বলা হচ্ছে তাদেরকে মনোনয়ন প্রত্যাহার করতে বলা হয়েছে এবং যেহেতু তারা প্রত্যাহার করেনি তাই তাদেরকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে, কিন্তু তারা প্রতীক পেয়ে গেছে। প্রতীক পেলে ইলেকশন কমিশনের ফল্ট, এটা তাদেরকে তো ইনফর্ম করেনি, ইলেকশন কমিশনকে ইনফর্ম করা হয়নি, তাদেরকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টা কিন্তু ক্লিয়ার। এখন যেই দুজন, একজন হলো এলডিপি, একজন কল্যাণ পার্টি, তারা তাদের নিজের ভোটটা হয়তো তাদের নিজেরকে দেবে, কিন্তু দলীয় ভোটটা তারা পাবে না, কারণ কেন্দ্রের থেকে তো বলে দিছে যে তাদেরকে উইথড্র করার জন্য বলা হয়েছে। তারপরে তারা উইথড্র না করে প্রতীক পেয়ে যাচ্ছে, তখন আসলে বিষয়টি প্রতীক এখানে বিষয় না, বিষয়টা হলো সমর্থন। না, তখন হচ্ছে দলীয় দলের ঐক্য জোটটা নিয়ে আসলে প্রশ্ন উঠে বা বিভিন্ন রকম কৌতূহল জন্মায়। আপনার 20 দলের যারা কেন্দ্রীয় নেতা, তাদের টেলিফোন নম্বর আজকে আমি পার্টি অফিসে জোগাড় করছি, তারা সেখানে যাবেন ইনশাল্লাহ। তারা সেখানে গিয়ে দানের শীষের পক্ষে নির্বাচন করবে। আমাকে একটু বলতে দেন একটু, নাকি প্রিন্স আগে বলবেন? জি বলেন প্লিজ। হ্যাঁ আপনি বলুন। তো আমি তৈমুর ভাইকে বলি যে এই যে 20 দলের নেতাদের টেলিফোন নাম্বার জোগাড় করতে করতে যে সময়টা যাচ্ছে, আমার পার্টি অফিসে আছে, আমি কি তাদের সাথে কথা বলার জন্য আজকে ডিএসবি ভাই থেকে নাম্বারগুলো নিয়ে শেষ করি। তো এই টক শোতেই যদি আপনাকে এই প্রশ্নের জবাব দিতে এই এত সময় নিতে হয়, তাহলে মানুষের কাছে এর জবাবটা দিতে তো ইলেকশন পার হয়ে যাবে। আমি মনে করি যে আপনি একটা ভদ্রলোক মানুষ এবং আইবি একটা মানে ভদ্র মহিলা যে নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য প্রার্থী এবং আওয়ামী লীগ নৌকা মার্কা থেকে দিয়েছে, এবং আপনার মনে অনেক কষ্ট থাকতে পারে, অনেক বেদনা আছে। আমি বলছি 2 বছর যাবত এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে বলে আসছি, এই নির্বাচনী ব্যবস্থার বিরুদ্ধে প্রিন্স ভাই সাক্ষী, নির্বাচনী ব্যবস্থার বিরুদ্ধে, বিপর্যস্ত ব্যবস্থার বিরুদ্ধে আমি গত 2 বছর যাবত বলে আসতেছি। এবং আরেকটা বিষয় বলতেছি, পাশ করলে তো সরকারের দালালি করতে হয়, না করলে তো জেলে দিতে হয়। আবার হাইকোর্ট সুপ্রিম কোর্ট জামিন দিল, দারোগা সাহেবকে জেল গেটে ধরে নিয়ে আসে। এই বিপর্যস্ত ব্যবস্থার মধ্যে কেন এই নির্বাচন করতে যাব? আমাকে একটু বলতে দেন, সময় তো নাই। আমি আপনাকে বলি তৈমুর ভাই, সেটা আপনি যেটা বলছেন তার চাইতে বড় কথা হলো যে আসলে কি আপনি এটা জেনে শুনে গেলেন না নির্বাচনে যে আমাকে শেষ মুহূর্তে আবার টান দেবে আমার দল যে তুমি প্রত্যাহার করো? দলের প্রতি সে আনুগত্য থাকতে হবে, দলের সেই ক্ষমতা আছে। না না, সেটা যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে এবং সেই স্যাক্রিফাইস করার টেন্ডেন্সি আমার আছে। না, আমি বলছি এরকম কোনো পরিকল্পনার কথা আপনি জানেন কি যে শেষ মুহূর্তে এরকম হতে পারে? না, দল প্রয়োজন মূল্যে সবকিছুই করতে পারে, তবে এইবার আমি চেয়ারপারসনের যে অ্যাটিটিউড দেখেছি, তিনি এবার নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না। এবার আমি আপনার কনফার্ম করতে পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি কনফার্ম করতে পারি, খুব খুশি হলাম এবং আশা করলাম এবং আশা করতেই পারি আমি যা দেখেছি আমরা শেষ পর্যন্ত আমার সাথে তার যতটুকু আলাপ হলো সেই আলাপে আমি মনে করি সকলেই থাকবে। আমি 3টে কথা বলি। প্রথমত, এত সবের পরে আকাঙ্ক্ষা করি যে মানুষ অন্তপক্ষে ভোট দেওয়ার ধারায় ফিরে আসার সুযোগ পাবে, সেই প্রমাণ সরকার এবং নির্বাচন কমিশন করবে। আর একটু জনগণের কাছে একটা শিক্ষা আমার মনে হয় এটা বিবেচনা রাখা দরকার। একটা হচ্ছে, অনেক সময় যে তৃণমূল থেকে আমরা বলি যে আসুক
এবং সেটা সেইভাবে প্রার্থী চয়েস করা হোক, কিন্তু আমরা দেখলাম আওয়ামী লীগ এখানে পারলো না। এটা নিশ্চয়ই তারা দলগতভাবে বিবেচনা করবেন, কিন্তু জনগণ যা বোঝার বুঝবে। তমির ভাই যে কথা বললেন যে ভোট তিনি করলেন না কেন বলেই কিন্তু তাহলে মনে হলো যে তিনি যেন আরেকজনের ঘাড়ে এটা চাপিয়ে দিলেন, জেল জুলুম অন্যটা, এগুলো বিবেচনা করতে হবে। আর আরে বামপন্থীদের জন্য একটা বড় শিক্ষা হচ্ছে কথা যদি যে কথা বিকল্পের কথা কথা বলছে, বলছে, অসুবিধা। বিকল্পের কথা আমি তো বলছে, প্রতিবাদ কিন্তু নিজেরা শুনতে আমরা পারি কেন প্রার্থী দিচ্ছি না, ভালো প্রার্থী কেন আমরা দিতে পারছি না, আমরা জনগণের জন্য আন্দোলন করব, নির্বাচনে প্রার্থী দেব না। আমার মনে হয় জনগণও এটা পজিটিভ নেয় না। এই সামগ্রিক শিক্ষার মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে, সেটাই আমরা আশা করি, এবং জনগণ নির্বাচন ব্যবস্থার প্রতি অন্তপক্ষে একটা আস্থা স্থাপন করবে, সেটাই এই গণতন্ত্রের জন্য মানুষ, আমাদের- গণতন্ত্রের জন্য আমাদের মানুষ ধানের শীষে ভোট দেবে। আমাদের হাতে আর সময় সেটা নেই। জনগণ ঠিক আমরা করবে এর আর কি। মধ্যেই আসলে সেলিনা হায়াৎ আইভী এবং ধানের শীষের জন্য ধানের ভোটের শীষ তো এখন পেটের বিষয় বিষ পেয়ে হয়ে গেলাম। গেছে। আসলে No. 2 সপ্তাহে বলবে, No, no. 2 সপ্তাহে বলবে যে আসলে এই নির্বাচনী এই প্রচারণা সরকার কিভাবে জাতির এগিয়ে জন্য যায় এবং হয়ে দাঁড়াচ্ছে। 22শে ডিসেম্বর নির্বাচনটি কেমন হয় তা দেখার জন্যই অপেক্ষা। আজ বিদায় নিচ্ছি, ধন্যবাদ।